সন্ধ্যের অন্ধকার যখন বেশ গাঢ় হয়েছে, তখনই আমি কান্নার শব্দটা শুনতে পেলাম। আমার সামনে বসেছিল রামদুলাল। দেখলাম তার মুখ নিমেষে রক্তহীন সাদা হয়ে গিয়েছে। আমাকে বললে, ওই হ্যাঁ, ওই শুনছেন? সেই শব্দ ঠাকুর মশাই। বিএসএক্স 2.0-তে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বিভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলকে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না, যাতে যখনই আমরা নতুন কোনো গল্প নিয়ে আসব তার নোটিফিকেশন সবার আগে তুমি পাও। আজ তোমাদের জন্য তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প। আজকের গল্পের প্রধান চরিত্রে কথক, কিশোরী, রামদুলাল, শচী দুলাল ও তারানাথ তান্ত্রিক। আজকের গল্প পাঠে রাজ, অন্যান্য কয়েকটি ভূমিকায় নীল ও অরূপ। গল্পের সূত্রধার আমি শ্বেতা, পোস্টার নীল। তাহলে শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, তারানাথ তান্ত্রিকের গল্প। বিকেলে তারানাথের বৈঠকখানার আড্ডা জমে উঠেছে। রোজ রোজ তারানাথের স্কন্ডে কণ্টকাফল তন্ন করা উচিত নয় ভেবে আমি আর কিশোরী মোড়ের তেলে ভাজার দোকান থেকে গরম গরম বেগুনি আর ফুলুর কিনে নিয়ে এসেছিলাম। এখন শুধু শাল পাতা গোটা পড়ে আছে। ভেতর থেকে দ্বিতীয়বার চাও এসে উপস্থিত। তৃপ্তির ঢেকুর তুলে তারানাথ বলল, না, ওরেগুলো বেশ ভালোই তেলে ভাজা করে, বুঝলে। কিশোরী বলল, সব কিছুর স্বাদ নির্ভর করে মনের অবস্থার ওপরে। আজ এখন আপনার কোনো কাজ নেই, বেশ নিশ্চিন্ত আড্ডার মেজাজ। এখন বাসি তেলে ভাজা আর পচা বেসনের ঠান্ডা ফুলুরিও ভালো লাগবে। আবার মাথায় দুশ্চিন্তা থাকলে দেরাদুন চালের বিরিয়ানিও মুখে রুজবে না, তাই নাকি ঠাকুরমশাই? তারানাথ মৃদু হেসে চায় চুমুক দিয়ে বলল, কথাটা তোমাদের পক্ষে সত্য হলেও আমার ক্ষেত্রে সম্পূর্ণ খাটে না বোধ হয়। বললাম, কেন? আপনার এই ব্যাপারে বৈশিষ্ট্যটা কি? তোমাদের নিরাপদ তরঙ্গহীন জীবনে দুশ্চিন্তা এবং দুর্ভাবনা আছে, কিন্তু আমার জীবনে একটা অস্বাভাবিক দুর্ভাবনা একটা স্বাভাবিক ঘটনা বলেই আমি গণ্য করতাম। রাত্রিরে একটা ভয়ানক কিছু ঘটবে জেনেও দুপুরে ভোজ খেতে আমার বাঁধেনি কখনো। পরপর কয়েকটা চুমুকের চায়ের কাপ শেষ করে নামিয়ে রেখে তারানাথ বহুদিন আগেকার কথা মনে পড়ে যাওয়ার সুরে বলল, ভোজ খাওয়ার কথা উঠলে আমার রামদুলার মিত্রের কথা মনে পড়ে যায়। তাদের বাড়ি অতিথি হয়ে কয়েকদিন যা খাওয়া দাওয়া করেছিলাম, ওহ, তেমন সচরাচর কারোর ভাগ্যে জোটে না। কিশোরী বলল, বেড়াতে গিয়েছিলেন? আরে না না, আমার আবার বেড়াতে যাওয়া? গিয়েছিলাম কাজে। বিপদে পড়ে তারা ডেকে নিয়ে গিয়েছিল। সে অনেক কাণ্ড। বললাম, গল্পটা হোক বড়, শুনলে মন্দ লাগবে না মনে হচ্ছে। তারানাথ মনে মনে একটু গুছিয়ে নিয়ে বলতে শুরু করলো, বছর 20 আগেকার কথা। মধুসুন্দরী দেবীর ব্যাপার তখন মিটে গিয়েছে। বাড়িতে বসে ঘোরতর সংসার করছি। এর সঙ্গে হাত দেখি, কবজ দিই, মুখ দেখে ভাগ্য গণনা করি। আয় মন্দ হয় না, আবার খরচও হয়ে যায়। পয়সা জমাতে পারিনি কোনো দিন। দেবী বলেই দিয়েছিলেন অন্যের কষ্ট হবে না, কিন্তু ধনীও আমি কখনো হতে পারবো না। তাই এরকমই একদিন সকালে বৈঠকখানায় বসে আছি। এমন সময় একজন মধ্যবয়স্ক ভদ্রলোক ঘরে এসে ঢুকলেন।
কাঁচায় পাকায় মেশানো চুল, বেশ বলিষ্ঠ ধাঁচের মাঝারি গড়নের চেহারা, পরনে দামি কোঁচা ধুতি, পাঞ্জাবিতে সোনার বোতাম, ডান হাতের সবকটি আঙুলেই প্রায় অনেকগুলো পাথর বসানো আংটি। চেহারায় বড় মানুষের ছাপ আছে স্পষ্ট, ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ বলেই মনে হলো। লোকটি আমাকে দেখে জিজ্ঞাসা করলেন, আপনি কি তারানাথ জ্যোতিষ সারনব? আগে হ্যাঁ, কি দরকার বলুন। ভদ্রলোক এগিয়ে এসে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। চেহারা দেখে অবশ্য আন্দাজ করতে পেরেছিলাম। বললাম, আহা থাক থাক, করছেন কি? বসুন বসুন। তা কি চাই আপনার? ভদ্রলোক বসে বললেন, আমার নাম রামদুলাল মিত্র। কলকাতাতেই বড় বাজারের দিকে সামান্য ব্যবসাপাতি আছে আমার। আপনাদের আশীর্বাদে মোটা ভাত কাপড় হয়ে যায় ঠাকুরমশাই। সম্প্রতি একটা বিপদে পড়ে আপনার কাছে এসেছি, কিন্তু ঠাকুরমশাই, বিপদটা ঠিক কী তা আমি বলবো না। শুনেছি আপনি নাকি মানুষের মুখ দেখে তার ভূত ভবিষ্যৎ বলে দিতে পারেন। এবার আপনি বলুন দেখিনি, আমার বিপদটা ঠিক কী? না মানে কিছু মনে করবেন না ঠাকুরমশাই, ঠিক লোকের কাছে এসেছে কিনা তা তো আমার জানা দরকার। ব্যবসাদার লোকের মতোই কথা বটে। আমি মনে মনে হাসলাম। এ লোক ঘরে ঢোকা মাত্রই আমি বুঝতে পেরেছি কি বিপদে পড়ে ও এখানে এসেছে। তবে মিথ্যা ভেলকি দেখিয়ে লোককে চমকে দিতে আমার প্রবৃত্তি ছিল না বলেই ওকে দিয়েই বলিয়ে নেবার চেষ্টায় ছিলাম। তা বাজিয়ে যখন নিতে চায়, তখন আমার আর বলতে আপত্তি কোথায়। বললাম, বিপদ তো আপনার আপাতত তিনটি দেখতে পাচ্ছি। প্রথমত, আপনার ব্যবসার হঠাৎ একটা টাল খেয়েছে, কেমন তাই কি না? আগে হ্যাঁ, তারপর? ওটার জন্য ভাবতে হবে না, এখানে বসেই বলে দিচ্ছি। আপনি নীল রঙের গণেশ গড়িয়ে পুজো করুন, আবার ব্যবসার মোড় ফিরবে। আর আর আপনার বাস্তুবিঘ্ন আছে দেখতে পাচ্ছি। বসত বাড়ি সংক্রান্ত কোনো গোলযোগে পড়বেন কিংবা পড়েছেন। রামদুলাল চোখ বড় বড় করে বললেন, ধন্য ধন্য, যা শুনেছিলাম ঠিক তাই, আর চোখেও দেখলাম। কিন্তু 3 নম্বরটা কি? বললাম, বলবো, ওটা আপনি নিজেই মিটিয়ে নিতে পারবেন, আমার সাহায্য দরকার হবে না। কিছু টাকা এককালীন দিয়ে যাওয়া বন্ধ করে দিন। রামদুলাল মাথা নিচু করে লজ্জিত মুখে বললেন, কি আর বলবো ঠাকুরমশাই, প্রবৃত্তি বড় বলবান। অপরাধ করে ফেলেছি, এখন প্রায়শ্চিত্ত তো করতেই হবে। ওই জানেন তো, পাপ ছাড়ে না বাপকে। বললাম, অনুতাপ যখন হয়েছে তখন পাপ আর নেই। তা ঘরে মা লক্ষ্মী আছেন তো? আগে তা আছেন। তাকে নিয়ে সুখী হতে হবে, মনে মনে তার কাছে ক্ষমা চেয়ে নেবেন। আগে আপনি যা বলবেন তাই করব। এখন আমার এই বিপদ থেকে উদ্ধার পাবার কি পথ বলে দিন। খুলে বলুন। রামদুলাল বলতে শুরু করলেন, ছোটবেলায় বড় কষ্টে মানুষ হয়েছে ঠাকুরমশাই। বাপ মা অল্প বয়সেই মারা গিয়েছিলেন। কুলিগিরি করে মাথায় মোট বয়ে একটা একটা করে পয়সা জমিয়ে ব্যবসা শুরু করি। প্রথম জীবনে থাকার জায়গাও ছিল না, কখনো কখনো রাস্তায় শুয়েও রাত কাটিয়েছি। আজও আমার কলকাতায় কোনো বাড়ি নেই। বড় একখানা বাড়ি আস্তনে থাকি বটে, কিন্তু সেটাও ভাড়া বাড়ি। আসলে বাড়ি কিনতে পারতাম, কিন্তু সত্যি বলতে কি ঠাকুরমশাই, কলকাতায় বাড়ি করতে ইচ্ছা হয় না। ছোটবেলায় গ্রামের মানুষ, আর কটা দিন পরে ছেলেদের হাতে ব্যবসা দিয়ে আবার গ্রামে গিয়ে বাস করবো ঠিক করেছি। তা গত বছর শেষের দিকে এক দালাল খবর আনলো, রাজবল হাটের কাছে এক গ্রামে একটা খুব ভালো বাড়ি বিক্রি আছে। নতুন বাড়ি না হলেও সামান্য মেরামত করে নিলে নতুনের মতোই দাঁড়াবে। সেখানকার জমিদার বাড়ি, জমিদার মারা গিয়েছেন। জমিদারি বিক্রি করে ছেলেরা কলকাতায় উঠে আসতে চায়। বাড়িও আর রাখবে না, নামমাত্র দামে বেচে দিচ্ছে মাত্র। দালালের মাধ্যমে দর করে বাড়ি তো কিনলাম ঠাকুরমশাই,
অনেক আশার বাড়ি, কিন্তু এখন সে বাড়িতে বাস করা অসম্ভব হয়ে উঠেছে। বললাম, কেন, কি হয়েছে? আগে বাড়িটায় অপদেবতার দৃষ্টি আছে ঠাকুরমশাই। কেনবার পর আমরা সবাই কয়েকটা দিন থাকবার জন্য সেখানে গিয়েছিলাম। প্রথম দিনই আমার স্ত্রী কি যেন দেখে রাত্রিরে ভয়ে চিৎকার করে উঠলেন। জানলার কাছে নাকি একটা ছায়ার মতো কি দাঁড়িয়েছিল, অথচ দোতলার জানলা, কোনো খাঁজ বা কার্নিশ নেই ঠাকুরমশাই। চোর কিংবা ডাকাত হতে পারতো এটা আমি ভাবতাম, কিন্তু পরের দিন সন্ধ্যার দিকে আমার বড় ছেলে শচীদুলাল পায়খানা করতে গিয়েছিল। কিছুক্ষণ বাদে ফিরে এসে বললে, বাবা, বাড়ির বাইরে বসে কে কাঁদছে বলুন তো? মেয়ে ছেলের গলা মনে হলো। কেমন সন্দেহ হওয়াতে তখনই চাকর বাকর নিয়ে লণ্ঠন জেলে দেখতে বেরোলাম। পায়খানা বাড়ি থেকে একটু দূরে, উঠোন পেরিয়ে যেতে হয়, তারপরেই পাঁচিল। এদিকে দরজা দিয়ে বেরিয়ে ঘুরে সেখানে পৌঁছে দেখি কোথাও কিছু নেই। পাঁচিলের পরে ঘন ঝোপঝাড়ার আগাছার জঙ্গল। সেখানে বসে এই ভর সন্ধেবেলায় কেউ কাঁদতে যাবে কেন? কিন্তু কি বলবো ঠাকুরমশাই, ফিরে আসতে গিয়ে পরিষ্কার শুনলাম কে যেন খুব আকুল হয়ে কাঁদছে। স্ত্রীলোকের গলা, খুব কষ্টের কান্না। আবার ফিরে যাই, আবার দেখি না, কেউ তো কোথাও নেই, কিচ্ছু নেই সেখানে। একবার মনে হলো শব্দটা যেন বাড়ির ভেতর থেকেই আসছে। কেমন ভয় ধরে গেল ঠাকুরমশাই, এসব কি কাণ্ড! এমন হওয়া তো ভালো নয়। পরের দিন গিন্নিকে কলকাতায় ফেরত পাঠালাম মেজ ছেলের সঙ্গে। আমি আর শচী আরও 2 দিন থেকে গেলাম। প্রত্যেক দিন সন্ধেবেলায় সেই কান্না শুনেছি ঠাকুরমশাই। আর কি বলবো, বাড়িটার মধ্যে যতক্ষণ থাকি মন যেন কেমন বিস্ময় হয়ে থাকে। বুকে কেমন যেন একটা পাথরের মতো চাপ টের পাই। বাড়িটা ভালো নয় ঠাকুরমশাই, কিন্তু এক গাদা টাকা খরচ করে কেনা বাড়ি, যাওয়া বন্ধ করলে তো বড় হয়ে যাবে। অনেক শখ করে কিনেছিলাম ঠাকুরমশাই, এখন কি উপায় হবে আপনিই বলে দিন। একটু ভেবে বললাম, আমাকে একবার নিয়ে যেতে পারেন সেখানে? আগে হ্যাঁ, তা পারি বই কি। আর সত্যি কথা বলতে কি ঠাকুরমশাই, আমি জানতাম আপনি যেতে চাইবেন। আপনি ভাবেন না কিছু, আপনার যাতায়াত, খাওয়া দাওয়া এবং গরিবের সাধ্যমতো দক্ষিণে আমি দেব। তা কবে যাবেন বলুন? আপনার কবে সুবিধা হয়? পরশু সকালে তৈরি হয়ে থাকবেন, আমি এসে আপনাকে নিয়ে যাব। রাজবলহাট থেকে মাইল 3 দূরে মতিপুর গ্রাম। বিকেল 3টে নাগাদ পৌঁছে গেলাম সেখানে। নিতান্ত পাড়াগাঁ বটে, কিন্তু বাড়িখানা সত্যিই দেখবার মতো ছিল। বিরাট দোতলা বাড়ি, একটা বাড়ি, একটা ভেতরের মহল, সব মিলিয়ে প্রায় 23-24খানা ঘর। কাছাকাছি আর অন্য বসতি নেই। মূল গ্রাম কিছুটা দূরে। আদর করে রামদুলাল আর শচী আমাকে ভেতরে নিয়ে গেল। কিন্তু কি জানো, বাড়িতে ঢুকে আমার মনে হলো এখানে কোনো গোলযোগ আছে। ঠিক কি তা ঠিক বলতে পারবো না, তবে মনে একটা অস্বস্তির ভাব। চারিদিকে বাতাস যেন বাড়ির চৌহদ্দির মধ্যে এসে বইছে না। একটাও পাখির ডাক নেই। গেরস্তেদের বাড়ি এমন শ্মশানের মতো হবে কেন? এখানে মূলত ওই পাখির ডাক না শুনতে পাওয়াটা আমাকে সত্যিই ভাবিয়ে তুলল। আমি দেখেছি মানুষের চেয়ে নিম্ন স্তরের প্রাণীরা অশুভ প্রভাব সম্বন্ধে বেশি অনুভূতিপ্রবণ হয়। ভূমিকম্প হবার আগে পোষা পাখি খাঁচার মধ্যে ছটফট করে, জানো তো। মোটের ওপর সেখানে পৌঁছে বুঝতে পারলাম রামদুলাল বাজে কথা বলেন। যাই হোক, চাকর তক্ষুনি হাত পা ধোবার জল এনে দিল। জামা কাপড় বদলে আমি, রামদুলাল আর শচী বৈঠকখানায় এসে বসলাম। কলকাতা থেকে চাঙারি করে এক গাদা খাবার এনেছিল রামদুলাল। এবার চাকর সেগুলো আমাদের সামনে পরিবেশন করে দিতে লাগলো।
প্রচুর খাঁটি ঘিয়ে তৈরি লুচি, আলুর দম, বড় বড় জোড়া সন্দেশ, ছানার মুরকি ইত্যাদি। বেশ খিদে পেয়েছিল। এক নিঃশ্বাসে প্রচুর খেয়ে ফেলার পর যখন একটা হাঁড়ি থেকে রাবড়ি বেরুলো, ভয় পেয়ে বললাম, না 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 না, আর নয়, অনেক হয়েছে। রামদুলাল হাত জোড় করে বললে, আগে কি আর এমন আয়োজন, খুঁত কুড়ো বই আর তো কিছু নয়। সামান্য একটু করে নিন ঠাকুরমশাই, আপনার কথা ভেবেই আনা। খাওয়া হলে রামদুলাল বলল, একটা কথা বলবো ঠাকুরমশাই? বলো। কিছু বুঝতে পারছেন ঠাকুরমশাই? বাড়িটার কি সত্যিই কোনো দোষ আছে? আসল কথা না ভেঙে বললাম, এখনই কিছু বলা কঠিন, দেখি আজ রাতটা কিছু হয় কিনা। সন্ধ্যের অন্ধকার যখন বেশ গাঢ় হয়েছে, তখনই আমি কান্নার শব্দটা শুনতে পেলাম। আমার সামনে বসেছিল রামদুলাল। দেখলাম তার মুখ নিমেষে রক্তহীন সাদা হয়ে গিয়েছে। আমাকে বললে, ওই ওই শুনছেন? সেই শব্দ ঠাকুরমশাই। আমাকে বেশি করে বলবার দরকার ছিল না। কোথা থেকে যেন ভেসে আসছে একটা করুণ কান্নার শব্দ। স্ত্রীলোকের কান্নাই বটে, যেন খুব কষ্টে গুমড়ে গুমড়ে কাঁদছে কেউ। কিন্তু কোথা থেকে আসছে শব্দটা? একবার মনে হচ্ছে বাইরে থেকে, আবার পরক্ষণে মনে হচ্ছে খুব বেশি দূরে নয়, কাছাকাছি বসে কেউ যেন কাঁদছে। বাবা, দেখলাম দরজার কাছে শচীদুলাল এসে দাঁড়িয়েছে। বাবা শুনছেন? রামদুলাল কাঁপা গলায় বলল, হ্যাঁ শুনেছি। তুই ভেতরে চলে আয়। বললাম, ভয় পেও না, দাঁড়াও, আমাকে একটা লণ্ঠন এনে দাও তো। চাকরটাও ভয় পেয়ে চলে এসেছে। তার হাতে একটা হ্যারিকেন। সেটা নিয়ে ঘর থেকে বেরোতে বললাম, তোমরা এইখানেই থাকো, ঘর থেকে কেউ বেরিও না, আমি একটু দেখে নিয়ে আসছি। কিন্তু দেখবোটা কি? লণ্ঠন হাতে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম। আওয়াজের উৎস কোথায় তাও ঠিক ধরতে পারলাম না। এক এক সময় মনে হচ্ছিল যেন চারদিক থেকেই শব্দটা আসছে। এ কি ব্যাপার? বৈঠকখানায় ফিরে আসবার পথে কান্নাটা থেমে গেল। ঘরে ঢুকে দেখি শচী আর রামদুলাল পাথরের মূর্তির মতো চৌকিতে পা তুলে বসে আছে। ঝড়ে কাক মরলেও কেরামতি ফকিরের হয়, জানো তো। আমারও হলো ঠিক তাই। আমি লণ্ঠন হাতে বেরোবার একটু পরে কান্নাটা থেমে যেতে ওদের দুজনের ধারণা হলো আমি তন্ত্রমন্ত্রের প্রভাবে আওয়াজটা বন্ধ করেছি। আমাকে দেখে রামদুলাল বলল, ও ও কি ভয়ানক শব্দ! কি করে কি করে থামালেন ঠাকুরমশাই? ভাগ্যিস আপনি এসেছিলেন। ব্যাপারটা বুঝে চুপ করে রইলাম। ওদের ভুল ভাঙে লাভ নেই। আমার উপরে ভরসা করে যতটুকু সান্ত্বনা পায়, পাক না। রাত্রিরে ভেতরে বাড়ির বারান্দায় আসন পেতে বসে আবার এক বিপুল আয়োজনের সম্মুখীন হওয়া গেল। পুজোর পরাতের মতো বড় বন্দি থালায় সরু চড়ুই পাখির নখের মতো চালের ঘি ভাত, ভেড়ার মাংসের কোরমা, রুই মাছের কালিয়া, 3-4 রকমের মিষ্টি, এই সব খাওয়া গেল। বললাম, আরে কি করেছো এত কিছু? এত কিছু কি কখনো খাওয়া যায়? আর তাও বিকেলে ওই জলযোগের পর? তুলে নাও, তুলে নাও, এর অর্ধেক আমি খেতে পারবো না। রামদুলাল বলল, আমার এই চাকরটি বড় ভালো রাঁধে ঠাকুরমশাই, পাকা হাত। শুধু রান্নার জন্যই ওকে ঘাট টাকা দিয়ে রেখেছি। আপনাকে রেঁধে খাবে বলে ওকে এখানে নিয়ে এলাম। আপনি না খেলে যে বড় কষ্ট পাবো ঠাকুরমশাই। এমন তো বেশি কিছু নয়, খেয়ে নিন না ঠাকুরমশাই, খেয়ে নিন। খাওয়ার গল্প আর বারবার করব না। এই প্রসঙ্গে রামদুলালের কথাটা মনে এলো বলে তোমাদের ভোজের বহরটা একটুখানি ইঙ্গিত দিয়ে রাখলাম মাত্র।
এক কথায় এরপর দুবেলা এরকম নানা বিচিত্র পদ তৈরি হতে লাগলো আমার জন্য। রাত্রেও শুয়ে ঘুম আসে না, একে চাপ খাওয়া হয়ে গিয়েছে, তার উপরে মনে কেমন একটা অমঙ্গলের ভাব। আমাদের গাঁয়ের সেই সাধুর কথা মনে আছে তো? সে বলেই দিয়েছিল আমার এ ধরনের ক্ষমতা হবে। পরদিন একটা অদ্ভুত ঘটনা ঘটল। এইখানে গল্পের আসল অংশের শুরু। আসলে সকাল তখন ঠিক 8টা হবে। বৈঠকখানায় বসে আছি। রামদুলাল গিয়েছে স্নান করতে, শচী বাড়িতে নেই। বিকেলে ক্ষীর দিয়ে কি একটা খাবার তৈরি হবে, তাই সে গিয়েছে খাঁটি দুধের সন্ধানে। বাড়ির ডান দিকের কোণের বারান্দার শেষে খুব সুন্দর একটা স্নানের ঘর আছে। জমিদার শখ করে বানিয়েছিলেন। তার মেঝে সাদা পাথরের বাঁধানো, বুক অবধি দেওয়ালে মোজাক করা। কানাই চাকর সকালে পুকুর থেকে স্নানের জল তুলে তাতে ভর্তি করে রেখেছে স্নান ঘরে। পুকুরে অনায়াসে স্নান করা চলতো, কিন্তু নতুন বাড়ি কিনা, তাই সব কিছুই ব্যবহার করা উচিত। রামদয়াল সেইখানে স্নান করছিল। হঠাৎ দরজার কাছে একটা আওয়াজ শুনে দেখি রামদুলাল ঘরের মধ্যে এসে দাঁড়িয়েছে। তার মুখ ভয়ে বিকৃত, বেচারা কাঁপছে ঠকঠক করে। স্নান করতে করতে মাঝপথে বেরিয়ে এসেছে বোঝাই যাচ্ছে। কাপড় ভেজা, গায়ের জল মেঝেতে পড়ছে। তখন বললাম, কি হয়েছে? ভয় পেলে নাকি? রামদুলাল প্রথমটা কথাই বলতে পারে না। এই সকালবেলা কি দেখে অত ভয় পেল কে জানে। ধমকে বললাম, কি হচ্ছে বলবে? ও বলল, আমার সঙ্গে আসুন। পেছনে পেছনে গেলাম। স্নান ঘরের দরজার কাছে এসে ভেতরের মেঝের দিকে আঙুল দেখিয়ে সে কি একটা দেখাতে চাইল। বলল, ওই ওই দেখুন, ওই যে। প্রথমে কিছু বুঝতে পারলাম না। সাদা পাথরে বাঁধানো সুন্দর পরিষ্কার মেঝেতে কি দেখাচ্ছে রামদুলা। তারপর দেখতে পেলাম জিনিসটা। মেঝের একটা পাথরের ওপর টালিতে যেন আবছা একখানা মুখ ফুটে উঠেছে। ঠিক পুরো মুখ নয়, মুখের আদল মাত্র। চেষ্টা করলে বোঝা যায় স্ত্রীলোকের মুখ, কারণ লম্বা চুলের আভাস দেখা যাচ্ছে। কিন্তু সে মুখ সুন্দর নয়, কেমন যেন ভাঙা চোরা অবয়ব, যেন খুব কষ্টে বিকৃত হয়ে গেছে সে। এ আবার কি? মেঝের পাথরে কেউ ছবি আঁকলো? তা কি দিয়ে আঁকলো এই ছবি? রামদুলালকে জিজ্ঞাসা করলাম। এ ছবি এখানে কি করে এলো? আগে তা কি করে বলবো? তা যখন বাড়ি কিনলে তখন ছিল না? আগে কেনার কথা কি বলছেন? আজ সকালে কানায় যখন জল তুলে রাখছিল, আমি দাঁড়িয়ে তদারক করছিলাম, তখনও ছিল না। এই এখন চান করতে করতে সাবানটা হাত ফসকে পড়ে গেল, তুলতে গিয়ে একেবারে চোখাচোখি। হ্যাঁ, কি হবে ঠাকুর মশাই, বড় শখ করে কিনেছিলাম বাড়িটা। বললাম, আচ্ছা, তুমি আগে স্নান শেষ করে নাও, ভয় নেই, আমি দরজার কাছেই দাঁড়িয়ে রইলাম। ভয়ে ছিটকিনি না দিয়ে কোনো মতে দরজা ভেজিয়ে বাকি স্নানটুকু সেরে বেরোলো রামদুলাল। মানুষ ভয় পেলে কিরকম হয়ে যায় তা আজ দেখলাম। প্রথম দিন রামদুলালকে কত ব্যক্তিত্ববান পুরুষ বলেই মনে হয়েছিল, কিন্তু যা ধরা ছোঁয়া যায় না এমন অপ্রাকৃত ঘটনার সম্মুখীন হয়ে সে ব্যক্তিত্ব কখন যেন বাতাসে উবে গিয়েছে। বৈঠকখানায় বসে রামদুলাল বলল, একেই ব্যবসার এই অবস্থা খারাপ যাচ্ছে, বাজারে অনেক দেনা। এক বেটা মারোয়ারিকে প্রায় 70,000 টাকার মাল সাপ্লাই করেছিলাম, তার দারুণ বিল সে কিছুতেই দিচ্ছে না, কেবল আজকাল করে ঘোরাচ্ছে। মারোয়ারির সঙ্গে কি আমরা পারি ঠাকুর মশাই? আমারই ভুল হয়েছিল ওখানে মাল দেওয়া। কি করব, লোভে পড়ে গেলাম।
এখন যদি বিল আদায় না হয় তাহলে আমার ব্যবসা ডুববে। নালিশ করে টাকা আদায় করতে করতে তো আর ব্যবসা থাকবে না। এদিকে এই চিন্তা, এত টাকা দিয়ে বাড়ি যদি বা কিনলাম, এখন তাতে বাস করতে পারছি না। আমাকে আত্মহত্যা না করতে হয় ঠাকুর মশাই, আপনি আমাকে বাঁচান। বললাম, আরে দাঁড়াও, এত ব্যস্ত হলে চলবে কেন? ব্যবসায় লাভ ক্ষতি জোয়ার ভাঁটা সবই তো আছে, ভেঙে পড়ার কিছু নেই। আর এই বাড়ির কথাই যদি বলো, আমার মনে হয় তোমাদের ভয়ের কিছু নেই। ভয়ের কিছু নেই? আমার তো তা মনে হয় না। ভেবে দেখো, যে আত্মাই এমন করুক না কেন, তার যদি তোমাদের ক্ষতি করবার কোনো ইচ্ছা থাকতো, তাহলে সে তো অনায়াসেই করতে পারতো। এতদিন চুপ করে আছে কেন? রামদুলাল বলল। তাহলে ঠাকুরমশাই ওই কান্নার শব্দ? বললাম, হয়তো সেটা আমাদের মনোযোগ আকর্ষণ করার জন্য। সে হয়তো কিছু বলতে চায় আমাদের। তাহলে এখন আমি কি করব ঠাকুরমশাই? তোমাকে কিছু করতে হবে না। আমি আরও কয়েকদিন থাকবো, দেখি কি হয়। যা করার আমিই করব। শচীদুলাল এসে স্নান ঘরের মেঝেতে ছবিটা দেখল। তবে সে বাপের চেয়ে সাহসী, ভয় পেলেও মুখে কিছু বলল না। রাত্রিরে আমি সাবধানের মার নেই বলে বড় এক বাটি জল নিয়ে বাড়ির চারদিকে ছিটিয়ে সাধুর দেওয়া সেই মন্ত্রে গণ্ডি দিয়ে রাখলাম। সেদিন রাত্রিটা কারোরই ঠিক করে ঘুম হলো না। পরদিন সকালে উঠে আমি আর রামদুলাল গিয়ে দেখি স্নান ঘরের মেঝেতে ছবিটা যেন আরো স্পষ্ট হয়ে উঠেছে। এদিক ওদিক দু একটা রেখা বেড়ে গিয়ে এখন বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে মুখখানা। সমস্ত মুখে একটা যন্ত্রণার চিহ্ন আঁকা। মুখ, নাক, চোখ যেখানে যা থাকার কথা সব ঠিক সেখানে নেই। সমস্ত ছবিটা যেন কেমন টুকরো টুকরো করে ভেঙে সামান্য অদল বদল করে বসিয়ে দিয়েছে কেউ। ফলে একটা অনুমানিক কষ্টের চিত্র ফুটে উঠেছে সেখানে। আমি এগিয়ে ভেতরে গিয়ে পা দিয়ে ঘষে ছবিটা মুছে ফেলবার চেষ্টা করলাম। কিছু মাত্র উঠল না, অথচ সাদা পাথরের কালো রঙের কিছু দিয়ে আঁকা জিনিসটা। তবে উঠছে না কেন? না, মনে হচ্ছে ছবিটা যেন পাথরের ভেতরে রয়েছে। বাইরে থেকে ঘষে এটা তোলা যাবে না। এরপর থেকে প্রত্যেক দিন ছবিটা একটু একটু করে স্পষ্ট করতে লাগলো। এখন বেশ বোঝা যায় একজন অল্প বয়সী মেয়ের ছবি এটা। বেশ মিষ্টি দেখতে, কিন্তু কে যেন তাকে খুব অত্যাচার করেছে। বোধহয় কষ্টে তার মুখ বিভৎস হয়ে আছে। সত্যি রামদুলালের আর দোষ কি? আমারই গা ছমছম করতো সেদিকে তাকালে। বেশ গরম পড়েছে। একদিন সন্ধ্যাবেলা আর সহ্য না করতে পেরে রামদুলালকে ডেকে বললাম, ও হে রামদুলাল, তোমার কানাইকে বলো তো একটু স্নানের জল দিতে। উফ, যা গরম পড়েছে, একটু স্নান করে ফেলি আজ। আগে জল তোলাই আছে, আপনি চলে যান ঠাকুরমশাই। ঠান্ডা জল আরাম করে গায়ে ঢালছি। পায়ের কাছে মেঝেতে সেই ছবিটা। এই 3-4 দিনে ছবিটা আমাদের অনেকখানি গা শোয়া হয়ে গিয়েছে। না দেখে স্নান করে চলেছে। হঠাৎ আমার গা শিউরে উঠল। সেই কান্নার শব্দটা এবার খুব কাছে, যেন এই ঘরে কেউ কাঁদছে। স্নান ঘরে আমি একা। অন্ধকার ঘনিয়ে এসেছে বাইরে। পায়ের কাছে পাথরের ওপর সেই মূর্তি, আর বাতাসে করুণ কান্নার আওয়াজ। গুমড়ে গুমড়ে কে যেন কাঁদছে। তরুণী মেয়ের গলা। বাইরের দরজায় ধাক্কা দিয়ে চলেছে রামদুলাল। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আপনি ঠিক আছেন তো? বললাম,
হ্যাঁ আমি ঠিক আছি, ভয় নেই। যাও ঘরে গিয়ে বসো, আমি আসছি। আওয়াজটা এই ঘরেই হচ্ছে বটে, যেন আমার পায়ের তলা থেকে আসছে আওয়াজটা। আমার মাথায় তখন একটা বুদ্ধি এসেছে, কি করতে হবে ভেবে ফেলেছি। আমি স্নান সেরে বেরোবার আগে কান্নার আওয়াজ থেমে গেল। ঘরে এসে রামদুলালকে বললাম, আচ্ছা, যখন এই বাড়ি তুমি কেনো তখন মালিকেরা তোমাকে এই ব্যাপারে কিচ্ছু বলেনি? বাড়িতে এরকম কান্নার শব্দ শোনা যায় কিনা, বা এমন কিছু যাই বাড়িতে ঘটছে, সেরকম কিছু বলেছিল কি? না, তা বললে কি আর আমি বাড়ি কিনতাম? তা বটে। আচ্ছা, তোমার বিশ্বাসী চাকর কজন আছে কলকাতার বাড়িতে? রামদুলাল ভেবে বলল, জনা দুই। তারা গোপন খবর চেপে রাখতে পারবে? তা পারবে, প্রাণ গেলেও তারা আমাকে বিপদে ফেলবে না। আর কানাই? কানাইও বিশ্বাসী। কাল শচীকে কলকাতায় পাঠিয়ে সেই দুজন চাকরকে আনাও, কাজ আছে। এর পরের ঘটনা খুবই সংক্ষিপ্ত। পরের দিন শচী গিয়ে বাড়ি থেকে দুজন বলিষ্ঠ চাকরকে নিয়ে এলো। তাদের নিয়ে গিয়ে স্নান ঘরে গেলাম। রামদুলাল চুপ করে থাকতে জানে, এতক্ষণ কিছু জিজ্ঞাসা করেনি। এবার বললে, কি হবে ঠাকুর মশাই? এখনই দেখতে পাবে। তা এই বাড়িতে শাবল আর কোদাল আছে কি? তা আছে। আনতে বলো, দরকার আছে। তিনজন চাকর শাবলের চার দিয়ে মেঝের কয়েকখানা পাথরের টালি তুলে ফেলতেই তলার সুরকি আর মাটির সলিংস বেরিয়ে পড়ল। বললাম, মাটি খোঁড়ো। হাত চারেক মাটি খোঁড়া হতে একজন চাকর হঠাৎ অস্ফুট আর্তনাদ করে হাতের কোদাল ফেলে দিয়ে কাঁপতে লাগলো। রামদুলাল গর্তের মধ্যে উঁকি দিয়ে ভীষণ ভীত গলায় বলল, ঠাকুর মশাই, এ কি ব্যাপার? কঙ্কাল তো। কোথা থেকে এলো ওটা? পরে বলছি, আগে ওটা তুলতে বলো। কঙ্কালটা আর আস্ত তোলা গেল না। তুলতে যেতে হাড়গুলো সব খসে খসে আলাদা হয়ে যেতে লাগলো। কিছুক্ষণ বাদে মেঝেতে ছোট একটা হাড়ের স্তূপ জমা হয়ে গেল। এতক্ষণ বাদে কিশোরী বলল, তারপর? তারপর আর কি, সেই হাড় বস্তায় করে এনে গঙ্গায় ফেলে দেওয়ার পর ও বাড়িতে আর কোনোদিন কান্নার আওয়াজ শোনা যায়নি। রামদুলাল আমাকে জিজ্ঞেস করেছিল, এটা কার কঙ্কাল ঠাকুর মশাই? এটা কার কঙ্কাল ঠাকুর মশাই? এতদিন পরে তার বলা সম্ভব নয়, তবে এদেরই পূর্বপুরুষের মধ্যে কারোর কাণ্ড এটা আর কি। সেকালে জমিদাররা কিরকম অত্যাচারী ছিল তা তো তুমি জানোই। কাকে মেরে পুঁতে ফেলেছিল সেটা বলা কঠিন। বাড়ির বউ হতে পারে, আবার গাঁয়ের মেয়েও হতে পারে। যাই হোক, তার আত্মা সদ্গতির জন্য কেঁদে আমাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করত। গঙ্গায় দেওয়ার পর এবার সে মুক্তি পেয়ে গেল। আর হ্যাঁ, এ বাড়ি যারা তোমাকে বিক্রি করেছিল তাদের উপর বেকার রাগ করো না। তারা খুব সম্ভব এই বিষয়ে কিছুই জানতো না। ওদের পূর্বপুরুষ যে অন্যায়টা করেছিল সেটা গোপনেই করেছিল নিশ্চয়ই, কারণ সাক্ষী দাঁড় করিয়ে রেখে কেউ কখনো খুন করে না। রামদুলাল বললে, ওরাও কান্না শুনতে পেত নিশ্চয়ই, অথচ আমাকে বলেনি। সেটাও তো এক প্রকার অপরাধ ঠাকুর মশাই। ওরা কান্না শুনতে পেত কি না সেই বিষয়ে আমার একটু সন্দেহ আছে। কেন বলুন তো? যাদের পূর্বপুরুষের হাতে মেয়েটি মারা গিয়েছিল তাদের হাতে মেয়েটির আত্মা হয়তো মুক্তি পেতে চাইছিল না, তাই বাড়ি বিক্রি হওয়ার পর তোমার কাছেই মুক্তি চেয়েছে। যাও, এ বাড়িতে আর কোনো ভয় রইল না, বরং একটি আত্মার সদ্গতির অভাবে কষ্ট পাচ্ছিল, তার আশীর্বাদই তুমি পেলে। রামদুলাল আমাকে আদর করে বাড়ি পৌঁছে দিয়ে 500 টাকা দিয়ে প্রণাম করল। আমি আপত্তি করেছিলাম, কিন্তু বাধা দিয়ে সে বললে, আপনি বুদ্ধি না দিলে আমরা কি মেঝে খুঁড়তে যেতাম?
এর দিন দশেক পরে রামদুলালকে আরও একবার দেখেছিলাম। আমার বাড়িতে এসেছিল দুই ছেলেকে নিয়ে, মুখে হাসি। বললাম, কি হে, খবর কি? আগে আত্মার আশীর্বাদ সত্যি আছে ঠাকুরমশাই। কি রকম? রামদুলাল খুশির হাসি হেসে বলল, সেই মারোয়ারি বেটা গতকাল বিল পেমেন্ট করে গেছে ঠাকুরমশাই। তারানাথ গল্প থামালো। রাত নেমে চলেছে। রামদুলালের 70,000 টাকা হলো বটে, কিন্তু আমাদের কাল আবার আপিস যেতে হবে। বিদায় নিয়ে বেরিয়ে বাড়ির মুখে রওনা হলাম। শুনছিলে তারানাথ তান্ত্রিকের গল্প, রচনা তারাদাস বন্দ্যোপাধ্যায়। আজকের গল্পে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে কিশোরী, নীল। গল্প পাঠে ও শচীদুলালের ভূমিকায় রাজ, তারানাথ তান্ত্রিক রামদুলাল ও পরিচালনায় অরূপ। বিশেষ সহযোগিতায় ও গল্পের সূত্রধার আমি শ্বেতা। পোস্টার নীলেশ। এবার তোমাদের পালা। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো এবং নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের চ্যানেল BSX 2.0-কে। তাহলে এখনকার মতো বিদায়। ফিরছি খুব শিগগির নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য শুনতে থাকো, সঙ্গে রেখো BSX 2.0। বিদায়, শুভরাত্রি।